শুরুতে জানিয়ে দেব ইরাক থেকে ইসরায়েলের ড্রোন হামলা। জানিয়ে দেব ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত অন্তত 51। এছাড়া রয়েছে ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহতের প্রতিশোধের শপথ নিলেন জেলেনস্কি। জানিয়ে দেব গাজায় 1 কিলোমিটার দীর্ঘ টানেল ধ্বংসের দাবি ইসরায়েলি বাহিনীর। সর্বশেষ জানিয়ে দেব তুরস্ক সফরে যাচ্ছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি। এবার ইরাক থেকে ইসরায়েলের ড্রোন হামলা। ইরাক থেকে ইসরায়েলের ড্রোন হামলা চালানো হয়েছে। আল মাদিন টেলিভিশনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরাকের দ্য ইসলামিক রেজিস্ট্যান্স দাবি করেছে যে তারা ইসরায়েলের হাইফা বন্দরে হামলা চালিয়েছে। ইরান সমর্থিত এই সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে অভিযান চালিয়ে ফিলিস্তিনিদের রক্ষা করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, পূর্ব দিক থেকে একটি ড্রোন আসতে দেখেছে তাদের সেনারা, কিন্তু সফলভাবে এই ড্রোনকে আটকে দেওয়া সম্ভব হয়েছে এবং এটি ইসরায়েলের ভূখণ্ড অতিক্রম করতে পারেনি। এর আগেও ইসরায়েলে হামলা চালিয়েছে ইসলামিক রেজিস্ট্যান্স। ইসরায়েলের বন্দরনগরী ইলাতে গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা চালানো হয়। ইলা নামের এই শহরটিতে লোহিত সাগরের তীরে অবস্থিত। এছাড়া গত জুনে ইসরায়েলের গুরুত্বপূর্ণ লক্ষ্যে ড্রোন হামলা চালানো হয়। জুনের শুরুর দিকে এসব হামলা চালানো হয়েছে। এই সময় সংগঠনটি জানায় যে তারা দখলদার ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে লক্ষ্যবস্তু করবে এবং ধ্বংস করে দেবে। গাজায় ইসরায়েলি বাহিনীর হামলাকে কেন্দ্র করে এসব হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। গত 7 অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরই গাজায় অভিযান শুরু করে ইসরায়েল। অভিযানের নামে প্রায় 10 মাস ধরে গাজায় তাণ্ডব চালাচ্ছে ইসরায়েলি সেনারা। গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ইরান সমর্থিত বিভিন্ন সংগঠন এবং হামাসের মিত্র হিজবুল্লাহ সদস্যদের সঙ্গে প্রতিদিনই ইসরায়েলি সেনাদের সংঘাতের খবর পাওয়া যাচ্ছে। এছাড়া ইয়েমেন ও লেবাননে ইরান থেকে বিভিন্ন সংগঠন ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যে হামলা চালাচ্ছে। এবার ইসরায়েলের দিক থেকে পাল্টা আক্রমণও চালানো হচ্ছে। এদিকে ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত অন্তত 51। ইউক্রেনের পোলতাভা শহরে রাশিয়ার হামলায় কমপক্ষে 51 জন নিহত হয়েছেন, আরও শতাধিক মানুষ আহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, গত 2.5 বছরের যুদ্ধের মধ্যে একদিনে সবচেয়ে বোমা হামলার ঘটনা এটি। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি একে দুঃখজনক হামলা বলে অভিহিত করেছেন। কিয়েভ বলেছে, একটি সামরিক প্রশিক্ষণ কেন্দ্র এবং একটি নিকটবর্তী হাসপাতালে হামলা চালানো হয়েছে। ওই হামলায় নিহতদের মধ্যে কতজন সামরিক সদস্য এবং কতজন বেসামরিক নাগরিক বিষয়টি নিশ্চিত করেনি স্থানীয় কর্তৃপক্ষ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি প্রতিজ্ঞা করেছেন যে রাশিয়াকে এই হামলার জন্য মাশুল দিতে হবে। একদিকে ধ্বংসস্তূপ থেকে লোকজনকে উদ্ধারের কাজ করছে উদ্ধারকর্মীরা। এক ভাষণে জেলেনস্কি বলেন, এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী রাশিয়ার হামলায় প্রাণ হারিয়েছেন 51 জন। তিনি জানিয়েছেন, হামলায় আহত হয়েছেন আরও 271 জন। এখনও অনেকেই ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। জেলেনস্কি জানিয়েছেন, যতটা সম্ভব লোকজনকে জীবিত উদ্ধার করার সবকিছু করা হচ্ছে। রাশিয়ার এই হামলায় নিন্দা জানিয়েছে ওয়াশিংটন, বার্লিন এবং লন্ডন। অপরদিকে বাইডেন প্রতিশ্রুতি দিয়ে জানিয়েছেন যে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কিয়েভকে সব ধরনের সামরিক সহায়তা দিয়ে যাবে ওয়াশিংটন। এদিকে মঙ্গোলিয়া সফর শেষ করে রাশিয়ার ভ্লাদিভস্টক শহরে পরিদর্শন করছেন পুতিন। গত বছরের আন্তর্জাতিক আদালত আইসিসির তার উপর গ্রেফতারি পরোয়ানা জারি করে। ওই গ্রেফতারি পরোয়ানা জারির পর প্রথমবারের মতো আইসিসির কোনো সদস্য দেশে সফর করলেন পুতিন। আন্তর্জাতিক অপরাধ আদালতের অভিযোগ, রুশ প্রেসিডেন্ট যুদ্ধ অপরাধের জন্য দায়ী। একই সঙ্গে অভিযোগ করা হয়েছে যে ইউক্রেন যুদ্ধ শুরুর পর সেখান থেকে শিশুদের বেআইনিভাবে রাশিয়ায় সরিয়ে নেওয়া ঠেকাতে ব্যর্থ হয়েছেন পুতিন। এদিকে ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহতের কঠোর প্রতিশোধের শপথ নিলেন জেলেনস্কি। ইউক্রেনে রাশিয়ার হামলায় অন্তত 41 জন নিহত হয়েছেন। মঙ্গলবার দেশটির মধ্যাঞ্চলীয় পোলটোভা শহরের একটি সামরিক স্থাপনায় এই হামলার ঘটনা ঘটে। ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই তথ্য জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ার এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, ইউক্রেনের মিলিটারি ইনস্টিটিউট অফ কমিউনিকেশনের একটি ভবনে 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে রাশিয়া। জেলেনস্কি জানান, হামলায় 41 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 180 জনেরও বেশি। অনেকেই ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, হামলায় সতর্কতা এবং ক্ষেপণাস্ত্র আগমনের মধ্যে সময়ের ব্যবধান এত কম ছিল যে মানুষজন আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়ার মধ্যেই ঘটনাটি ঘটে যায়।
হামলা ও পরবর্তী পরিস্থিতি সম্পর্কে পূর্ণ তদন্তের নির্দেশ দিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট। রুশ হামলা মোকাবেলায় বারবার মিত্র দেশগুলোর কাছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র চেয়ে আসছে জেলেনস্কি। এদিনও তিনি বলেছেন, যাদের এই সন্ত্রাস মোকাবেলার সক্ষমতা রয়েছে তাদের কাছেও আমরা বারবার বলেছি ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ক্ষেপণাস্ত্র দরকার। সেগুলো অন্য যে কোনো জায়গায় গুদামে পড়ে থাকলেও লাভ নেই। জেলেনস্কি বলেন, কিছুদিন পরে নয় রাশিয়া সন্ত্রাস থেকে আমাদের রক্ষা করতে পারবে এমন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এখনই প্রয়োজন। দুর্ভাগ্যবশত একটি দিন বিলম্বের অর্থ আরও প্রাণহানি। পোল্ডোভায় হামলার জন্য রাশিয়াকে অবশ্যই মূল্য দিতে হবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। এদিকে গাজায় 1 কিলোমিটার দীর্ঘ টানেল ধ্বংসের দাবি ইসরায়েলি বাহিনীর। দখলদার ইসরায়েলি বাহিনী দাবি করেছে যে তারা গাজার মধ্যাঞ্চলে 1 কিলোমিটার দীর্ঘ একটি টানেল ধ্বংস করেছে। যুদ্ধের পরিস্থিতি সম্পর্কে হালনাগাদ তথ্যে তারা এমন দাবি করেছেন। আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, তাদের সেনা সদস্যরা গাজার বেইত লাহিয়া এলাকায় হামাসের একটি টানেল উন্মুক্ত করেছে, যা ধ্বংস করে দেওয়া হয়েছে। বেশ কিছু মেডিকেল সূত্র আল জাজিরাকে জানিয়েছেন, মঙ্গলবার ভোর থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে 16 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এক প্রতিবেদনে বলা হয়েছে, খান ইউনুস এবং রাফা শহর থেকে 10 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এসব মরদেহ খান ইউনুসের নাসের হাসপাতালে নেওয়া হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত 24 ঘন্টায় 33 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এছাড়া আহত হয়েছেন আরও 67 জন। এদিকে স্থানীয় সময় শনিবার গাজায় আরও 6 জিম্মিকে মৃত উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় ব্যর্থতার দায় নিয়ে অবশেষে ইসরায়েলিদের কাছে ক্ষমা চেয়েছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। জিম্মিদের উদ্ধারে ইসরায়েলি সরকারের ব্যর্থতার জের ধরে পুরো ইসরায়েল উত্তাল হয়ে উঠেছে। হামাস সতর্ক করেছে যে যুদ্ধবিরতি না হলে আরও জিম্মি লাশ হয়ে তাদের পরিবারের কাছে ফিরতে হবে। হামাসের সঙ্গে এখনই যুদ্ধবিরতির চুক্তি সই করে বাকি জিম্মিদের ফিরিয়ে আনার দাবিতে রাস্তায় নেমে আসে হাজার হাজার মানুষ। পরিস্থিতি এখনও শান্ত হয়নি। শুধু দেশের অভ্যন্তরেই নয়, আন্তর্জাতিকভাবেও বেশ চাপের মধ্যে রয়েছে ইসরায়েল। আন্তর্জাতিক আইন লঙ্ঘন হতে পারে এমন আশঙ্কা থেকে সম্প্রতি ইসরায়েলের কাছে অস্ত্র সরবরাহ বন্ধ করেছে যুক্তরাজ্য। এসব অস্ত্র দিয়ে ইসরায়েল বেসামরিক নাগরিকদের উপর হামলা চালাচ্ছে বলে ইতিমধ্যেই আন্তর্জাতিক সম্প্রদায় তীব্র নিন্দা জানিয়েছেন। এদিকে তুরস্ক সফরে যাচ্ছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি। তুরস্কে যাচ্ছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি। বুধবার 4 সেপ্টেম্বর তিনি এই সফর করেছেন। 12 বছরের মধ্যে এটা হতে যাচ্ছে দেশটির প্রেসিডেন্টের প্রথম পর্যায়ের কোনো সফর, যা আঞ্চলিক দুই শক্তির মধ্যে সম্পর্ক ভালো হওয়ার ইঙ্গিত দেয়। চলতি বছরের ফেব্রুয়ারিতে 2012 সালের পর প্রথম কায়রো সফরে যান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এর পরপরই সিসি তুরস্কে সফরে যাচ্ছেন। এতে দুই দেশের মধ্যে আটকে থাকা সম্পর্ক পুনরায় চালু হবে বলে মনে করা হচ্ছে। মঙ্গলবার তুরস্কের প্রেসিডেন্ট যোগাযোগ অফিস এক বিবৃতিতে জানিয়েছেন, তুরস্ক মিশর সম্পর্কে সব দিক পর্যালোচনা করা হবে এবং সহযোগিতা আরও বিকাশের জন্য সম্ভাব্য যৌথ পদক্ষেপ নিয়ে আলোচনা করা হবে। এতে আরও বলা হয়, দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি বর্তমান আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যু, বিশেষ করে গাজায় অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি হামলা নিয়ে মতবিনিময় হবে। 2013 সালে মুসলিম ব্রাদারহুডের মুরসিকে সরিয়ে ক্ষমতা দখল করেন তখনকার সেনাপ্রধান আল সিসি। এরপরই দুই দেশের মধ্যে সম্পর্ক খারাপ হয়, কারণ মুরসি ছিলেন তুরস্কের ঘনিষ্ঠ মিত্র। 2012 সালে মুরসি প্রেসিডেন্ট হিসেবে তুরস্কের সফরে গিয়েছিলেন।